হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নাসিব সেলিম ভাই এবং তার টু সেন্ট পডকাস্টকে নিয়ে রিসেন্ট কন্ট্রোভার্সিকে নিয়ে। নাফিস সেলিম ভাইয়ের টু সেন্ট পডকাস্টে রিসেন্টলি তিনি ইনভাইট করেন জনপ্রিয় শিক্ষক আসিফ মাহাতা উষোকে এবং তিনি তার ফেসবুক পেজ থেকে টু সেন্ট পডকাস্টের স্টুডিও থেকে আসিফ মাহাতা উষোর সাথে একটি ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেন দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। এই পোস্টটিকে শেয়ার করেন সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার রাকিন আফসার। তিনি নাফিস সেলিমের বিরুদ্ধে কিছু কথা লিখেন ক্যাপশনে। আমি সেটিকে বাংলায় বলছি। তিনি লিখেছেন, আমি অবাক হই না এই পডকাস্টটি মহিলাদের তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ করে না। আমি জানি, কারণ ইনবক্স সিজন 1 তাদের একই প্রোডাকশন হাউস শেয়ার করেছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে রাকিন আফসারের ইনবক্স সিজন 1 যে স্টুডিওতে প্রডিউস হয়েছে সেম স্টুডিওতেই টু সেন্ট পডকাস্ট প্রডিউস হয়েছে। তারা সত্যিকার অর্থে বিশ্বাস করে যে মহিলাদের তাদের সাফল্য সম্পর্কে কথা বলার যোগ্যতা নেই। অ্যান্ড দিস ইজ জাস্ট এন চেরি অন টপ। আমি নাসিফকে পছন্দ করতাম, কিন্তু বিশ্ব সম্পর্কে তার ক্রমাগত চরমপন্থী দৃষ্টিভঙ্গি আমাকে চিন্তিত করে। অর্থাৎ রাকিন আফসার বোঝাতে চেয়েছেন যে নাফিস সেলিম ভাই ধর্মীয় দিক থেকে চরমপন্থা অবলম্বন করে। রাকিন আফসারের এই শেয়ার করা স্ক্রিনশটটি কন্টেন্ট ক্রিয়েটার 360 নামে একটি পেজ শেয়ার করে এবং তারা সেখানে লিখে, এখন অবধি তারা দুজন পডকাস্টের 82টা এপিসোড আপলোড করেছেন। কাকতালীয় বিষয়, একটা এপিসোডেও কোনো ফিমেল গেস্ট আনা হয়নি এবং তারা ক্যাপশন লিখে রাকিন আফসারের মন্তব্যটা অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা মূলত রাকিন আফসারের সাথে সহমত পোষণ করে এবং নাফিস সেলিম ভাইয়ের সমালোচনা করেন এই জন্য যে তিনি ধর্মীয় দিকে নাকি চরমপন্থা অবলম্বন করে। এই ঘটনাটির পর ভ্যাম্পাইন গেমার অর্থাৎ এই যে মিরাজ ভাই তার ফেসবুক আইডি থেকে রাকিন আফসারকে হিপোক্রেট কল করে এবং ভিডিওতে তিনি রাকিন আফসারের বিপক্ষে এবং নাফিস সেলিম ভাইয়ের পক্ষে কথা বলেন। সেই ভিডিওর কমেন্ট বক্সেই নাফিস সেলিম ভাই তার পক্ষের আলোচনা রাখেন। তিনি কমেন্ট করেছেন, কমেন্টটি হলো, ও রাকিনকে নিয়ে আমি কোথা থেকে শুরু এবং শেষ করব? হায়রে, আমি এইসব নোংরামির মধ্যে ঢুকতেই চাই না, শুধু কয়েকটা কথা বলবো। 1 নম্বর পয়েন্ট, ও যে বলল আমরা যে সেম প্রোডাকশনে পডকাস্ট শুট করি ওইখান থেকে নাকি ইনফর্ম করা হয়েছে যে আমি ইচ্ছা করে ফিমেল গেস্ট আনি না, আমরা নাকি মিসোজনিস্ট, স্পেশালি আমাকে ইঙ্গিত করে বলা হয়েছে। আই চ্যালেঞ্জ হিম, সেম প্রোডাকশনকে জিজ্ঞেস করবা হাউ আই ট্রিটেড দ্য ওমেন হু ওয়ার্ক দেয়ার। ওরা আমার সামনে 1 সেকেন্ডের জন্য ইনসিকিউর ফিল করছে কিনা। সেকেন্ড পয়েন্ট, ও কোন আইডিওলজি ফলো করে সেটা আমি বহুদিন ধরেই জানি, স্টিল আমি জীবনে ওকে ডিসরেসপেক্ট করে কথা বলিনি। রাকিন আফসার বলতে পারবে না যে আমি ওর সাথে খারাপ বিহেভ করছি, বাট দ্য মোমেন্ট ও রিয়েলাইজ করছে আমি ওর আইডিওলজি সাপোর্ট করি না, বিকজ আমি একবার স্ট্যাটাস লিখছিলাম, বাস হি আনফ্রেন্ডেড মি অ্যান্ড অলসো আনফলো মি ফ্রম অল সোশ্যাল মিডিয়া। ভাই তুই এত টক্সিক কেন রে? অ্যাপ তো হিপোক্রিটিক্যাল কেন রে ভাই? মানে দুনিয়া সবাইকে এগ্রি করতে হবে তোর আইডিওলজি? ইটস মাই ওয়ে টু হাইওয়ে, কাম অন ব্রো। রাকিন আমাকে সামনাসামনি লিটারালি একদিন বলছিল, নাফিস আই হেটেড ইউ ফর এ লং টাইম। আই ওয়াজ শক। কেন? কারণ আমি একটা পডকাস্টে বিদেশের লাইফ নিয়ে হালকা ব্যাশ করছি, ব্যাস। কেন বলছি? প্রো মাইন্ড করছে। মানে কি বলবো, ট্রাস্ট মি আমার ভুল একটাই, আমার মুখে দাঁড়ি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে নাফিস সেলিম ভাইকে রাকিন আফসার এই জন্যই হেড করে যে রাকিন আফসার মূলত পুরুষকে নারী সাজার আইডিওলজি ফলো করে এবং নাফিস সেলিম ভাই তা করে না এবং তার মুখে দাঁড়ি, অর্থাৎ তিনি ইসলামিস্ট আইডিওলজি ফলো করে, এই জন্য তাকে নিয়ে রাকিন আফসারের সমস্যা। আমারও মনে হয় রাকিন আফসার লোকটা সুবিধার নয়, সে বাংলাদেশে এমন কিছু প্রমোট করতে চায় যেটা বাংলাদেশের আইনে নিষিদ্ধ। নেক্সট নিউজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার বর্তমান সময়ের হট টপিক অ্যারাবিয়ান বোরকা কালেকশনের ওনার রয়া তাসনিম এবং তার স্বামী রনিকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে। অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মালিক হচ্ছে রনি এবং তার বউ হচ্ছে রয়া তাসনিম। সে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় তার স্বামী রনি তাকে অত্যাচার করছে এবং তাকে গুরুতরভাবে আহত করেছে। এরপরে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। এই ঘটনায় এসেছে নতুন মোড়। গতকাল রয়া তাসনিমের হাজবেন্ড রনি, যিনি মারধর করেছিলেন রয়া তাসনিমকে, তিনি লাইভে এসে সবকিছু খোলাসা করেছেন। দীর্ঘ 38 মিনিট দৈর্ঘ্যের লাইভ দেখে যা বুঝলাম, প্রথমত তার স্ত্রী রয়া তাসনিমের ওপর মারধর করার কারণ ছিল তার স্ত্রীর পরকীয়া করা অবস্থায় ধরা খেয়েছিল এবং সেটা জেরে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে স্ত্রীর সাথে হাতাহাতি চলে এবং এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে নাক ফেটে যায় আর তারই প্রেক্ষিতে প্রচন্ড ব্লিডিং হয়। এই ঘটনার জন্য স্বামী রনি অনুতপ্ত এবং সে শাস্তিস্বরূপ জেল খেটে মুক্তি পেয়েছে। দ্বিতীয়ত, তার স্ত্রী রয়া তাসনিম পূর্ব 3টি বিয়ে করেছেন। এসবের 2 বিয়ের কথা সম্পূর্ণ গোপন রেখেছে এবং তৃতীয় স্বামীর সঙ্গে পরপর 2বার ডিভোর্স দিয়ে ওই একই স্বামীর সাথে বিয়ে বসার কয়েক মাস পর আবার ডিভোর্স দেয়। তারপর এই স্বামীর সংসারে তৃতীয় স্ত্রী হিসেবে আসে। এই স্বামীর পূর্বের 2 বিয়ে সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল এই নারী। সব জেনেই এই নারী বিয়ে বসেছে।
মজার ব্যাপার হলো এই মহিলার কোনো চতুর্থ স্বামীর সন্তান আসার পরপরই স্বামীকে তার পূর্বের 2 স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করতে থাকে। পাশাপাশি এই মহিলা তার চতুর্থ স্বামীর সন্তানকেও স্বামীর কাছ থেকে প্রায় 10 মাসের মতো বিচ্ছিন্ন করে রেখেছে এবং তার চতুর্থ স্বামী সন্তানের সাথে দেখা করতে গেলে সেটাকে হত্যার চেষ্টা চালাচ্ছে, প্রচার করে সিম্পেথি কুড়ানোর চেষ্টা করছে। তৃতীয়ত, এই মহিলা রয়া প্রথম 2 স্বামীকে ডিভোর্স দিয়ে 60 থেকে 80 লক্ষ টাকার মতো হাতিয়ে নেওয়ার পাশাপাশি চতুর্থ স্বামীর কাছ থেকে মিনিমাম 25 ভরি স্বর্ণ হাতিয়ে নেয় এবং ঘর থেকে ফার্নিচার চুরি করে নিয়ে গিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। ইভেন এই মহিলা এখনও চাচ্ছি চতুর্থ স্বামীর সাথে মোটা অঙ্কের বিনিময়ে আপোষ করতে, যার ফলস্বরূপ মারধরে 6 মাসের ভেতরে কোনো স্ট্রং লিগ্যাল স্টেপ না নিয়েই বরং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার চতুর্থ স্বামীর বিরুদ্ধে জনমত দাঁড় করিয়েছে। আমি এতদিন পরে কেন মানুষের সামনে আসলাম? ফার্স্ট অফ অল, আমি আমার সেকেন্ড বাড়ি যেটা, আমি এটা সত্যি কথা, আমার মা, আমার বোন, আমার ফ্যামিলিগত লজ্জায় যে মানুষগুলো জানাজানি হবে। হ্যাঁ, বাংলাদেশের যে একটা প্রেক্ষাপট, বাংলাদেশের এই প্রেক্ষাপটে এতগুলো মানুষের জানাজানি হবে যে তুই এক জামাই ছেড়ে আরেকটা, যে গালি আপনারা আমাকে দিতেছেন যে আমি একজন হাজবেন্ডকে রেখে আরেকটা বিয়ে করছি। হ্যাঁ, এই লজ্জার কারণে ফার্স্ট অফ অল আমি এতদিন মানুষের সামনে আসি নাই। আমি আমার ফেসবুকে একটা মানুষকে জানাই নাই যে আমার সাথে কি হয়েছে, আমার কোনো একটা ফ্রেন্ড জানে না যে আমার সাথে কি হয়েছে। আমি এই 4 মাস ধরে, আজকে সবাই জানছে, আজকে শুধু দেশবাসী না, আজকে আমার ফ্রেন্ডরাও জানছে যে আমার সাথে কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি, আমার ফ্যামিলির মানুষ ছাড়া কেউ জানতো না যে আমার সাথে কি হয়েছিল। আপনাদের যাদের প্রশ্ন ছিল যে আমি এতদিন পরে কেন লাইভে আসলাম, এতদিন পরে কেন এগুলো আপনাদেরকে বললাম, আমি বলি আমি ভিকটিম। আমি যতই খারাপ হই না কেন আমি ভিকটিম, এবং আমি ভিকটিম হয়ে আমি নিজে তাকে প্রপোজ করছি যে দেখেন, আমার মামা বলছে, আমার মা বলছে, আমি তাকে বলছি যে দেখেন আপনি আমাকে মারছেন, আমার চেহারা এখন আমি ফিরে পাবো না। হ্যাঁ, চেহারা ফিরে পাবো না। যে লোক আমার চেহারার উপরে ছুরি চালাইছে সেই লোকের সাথে সংসার করার কোনো প্রশ্ন ওঠে না। আমি আপনার সাথে কোনো রকম কোনো সংসার করবো না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে, মিউচুয়ালি ডিভোর্স দিয়ে আপনি আপনার মতো চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। সে লাইভে এসে, আর তার কাছে যদি আমি টাকা চাইও, সে যে কাজ আমাকে করছে এই কাজের জন্য ক্ষতিপূরণ দেওয়া কি তার সাজে না? এই কাজের জন্য কি আমি ক্ষতিপূরণ চাইতে পারি না? আপনাদের হইলে কি আপনারা চাইতেন না? এখন আমার মতামত হচ্ছে দোষ দুজনেরই আছে, কিন্তু ঢালাভাবে সিম্পেথির উপর ভর করে মহিলাটা যেভাবে ঘটনাটা তুলে ধরেছে আর পাবলিক গিলে নিল তা কোনোভাবে কাম্য নয়। মুদ্রার এপির ওপির 2 পিঠই দেখা উচিত। এখন তদন্ত করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। নেক্সট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহিকে নিয়ে। সাজিদ হাসান মাহি তার ফেসবুক পেজ থেকে জানিয়েছে সে তার সুজুকি ডিক্সার বাইকটি বিক্রি করে দিবে। আগ্রহী ক্রেতাকে তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন বিক্রি সম্পন্ন অর্থ তিনি বর্ণাঢ্যদের সহায়তায় খরচ করবেন।